স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেয়া বাড়িটি দেখতে শুক্রবার জড়ো হয় উৎসুক জনতা। রড, ইট সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। একই চিত্র সুধা সদনেও। দেখতে আসা অনেকেই বলছেন, এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী। স্বৈরাচারীদের জন্য ৩২ নম্বরের ভাঙা বাড়ি শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন তারা। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের ভাষণের খবরে বুধবার রাতে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গুড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। বাড়িটি ভাঙতে শুক্রবার ভারী যন্ত্রপাতি দেখা না গেলেও কিছু অংশে হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন কয়েকজন। কেউ কেউ কাটেন রড, আর তা নিতে দেখা যায় আরেক দল। ইট নিয়ে যেতেও দেখা গেছে কাউকে কাউকে। ভাঙলেই যে মানুষের সমাধান হবে তা না, না ভাঙ্গি সরকারের আওতায় নেই। স্বৈরাচারের পতনের যে নির্মম পরিণতি, আসলে এটা পরবর্তী গভর্নমেন্টের জন্য এটা শিক্ষণীয় বিষয় থাকবে। এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে দেয়া হয়। শুক্রবার ওই বাড়ি ঘিরে ছিল উৎসুক জনতার ভিড়। দেখেন ঘুরে ঘুরে। কারোর প্রতি কারোর অত্যাচার, অনাচার, জুলুম অতিরিক্ত মাত্রা হলে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটাই আজ এই ধানমন্ডি ৩২ নাম্বার। তারা বলছেন, এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগ তাদের। স্বৈরাচার যে স্বৈরাচারী, সে যত দাপটেই দেখাক, এক সময় না এক সময় তার পতন ঘটবে। সাধারণ ছাত্র জনতা এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন এই দেশ থেকে এইভাবেই মুক্ত করা হোক। একই চিত্র দেখা গেছে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে। বুধবার রাতে সেখানেও আগুন দেয়া হয়। সেখান থেকেও রড, কাঠ সহ বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছেন অনেকেই। মানুষ ভাঙ্গি ছিঁড়ে লয়ে যেতেছে, এটা ঠিক না। যে আমাকে বাইরের রাষ্ট্রে যে মানে যে কয় যে বাঙালি চোর, এটা প্রমাণ করলে আজকাল সবাই শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। একজন অন্যায় করলে আমার অন্যায় করতে হবে, এটার কোনো জাস্টিফিকেশন নাই। ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে বলে মনে করেন বিক্ষুব্ধ জনতা। কালের সাক্ষী হয়ে থাকা বঙ্গবন্ধুর বাড়িটি এখন কেবল স্মৃতি, পড়ে আছে ধ্বংসাবশেষ। এখান থেকে যে যা পারছে বিভিন্ন রড, লোহা নিয়ে যাচ্ছে। তবে স্বৈরাচারের দোসররা যারা ছিল তারা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর যে মব কালচার দেখা যাচ্ছে তা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বলা হয়, ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেয়ায় জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলেও জানানো হয় ওই বিবৃতিতে। পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জে এক জনসভায় এ অভিযোগ করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় নিতে হবে উস্কানিদাতাদের। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। পে স্কেল কমিশন গঠন, মহার্ঘ ভাতা সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় সমাবেশ। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে দেয়া হবে কঠোর কর্মসূচি। আন্দোলনের সংহতি জানিয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্য। আগামী বাজেটের আগে এসব দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল শুরু হলে শহীদ মিনারের একটু সামনে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মিছিল। শাহবাগ মোড়ে আবারও পুলিশি বাধায় পড়লে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। এ সময় জলকামান নিক্ষেপ করে পুলিশ।
আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। কাজেই আমরা বলি আগামী যে বাজেট আসছে সেই বাজেটে মানুষের হাতে টাকা দেন। 1 লাখ 2 লাখ লোক জমা হন, সেইখানে নিজেদের দাবির কথা বলেন। এই ছাত্র জনতার সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল প্রজাতন্ত্রের কর্মচারীদের বৈষম্য দূর করে 20 সালের প্রাপ্য পে স্কেল দ্রুততার সঙ্গে দিয়ে দেবে। অমর একুশে বইমেলার প্রথম শুক্রবার শিশুদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হলেও এবার সিসিমপুরের আয়োজন না থাকায় মন খারাপ তাদের। প্রতি বছর বইমেলায় শুক্র শনি মূল আকর্ষণ থাকে, শিশু প্রহরে সিসিমপুরের এই বিশেষ আয়োজন। তারপরও অভিভাবকদের হাত ধরে স্টলে স্টলে ঘুরে পছন্দের বই খুঁজতে দেখা গেছে বাচ্চাদের। ছোট্ট নীলাদ্রি 15 মাসের এই শিশু উৎফুল্ল বইয়ের সংস্পর্শে। বাবা মোহাম্মদ মাসুদ রানার সাথে সায়দাবাদ থেকে সে এসেছে মেলায়। তুমি কি করছো মা? প্রথমবার মেয়েকে নিয়ে মেলায় এসে শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর না থাকায় হতাশ নীলাদ্রির বাবা। একটা জিনিস খুব খারাপ লাগলো যে প্রতি বছর যেখানে সিসিমপুর আসতো, তো ওইটা আমি এবার এসে লক্ষ্য করলাম না। তো বাচ্চাদের জন্য ওই আয়োজনটা মনে হয় জরুরি ছিল আসলে। যদি এটা অ্যাড করা যায় আমার মনে হয় ভালো হবে আসলে। তবে নীলাদ্রির মতো আরো অনেক শিশুর কলকাকলিতে মুখর মেলা প্রাঙ্গণ। দেখা যেত প্রতি বছর হচ্ছে সিসিমপুরে আসতে অনেক মজা হতো, কারণ তাদেরকে তো আমরা টিভিতে দেখি, বাস্তবে দেখতে তাদের সাথে অনেক ভালো লাগে, তাদের সাথে কথা বলতে। সিসিমপুরটা এবার থাকলে অনেক ভালো হতো, কিন্তু এবছর নেই, দুঃখ হচ্ছে একটু। সিসিমপুর থাকলে তো ডবল মজা করতে পারতাম। আমি তো সিসিমপুর করছি, সিসিমপুর নাই কেন? শিশুদের উপযোগী নানা বই থাকলেও তারা পছন্দ করছে রং বেরঙের মলাট আর ছবির বই। শিশু প্রহর চলছে আজকে, সেই ক্ষেত্রে হচ্ছে শিশুরা এসে খুঁজছে হচ্ছে চিচিমপুর। শুক্রবার ছুটির দিন, আলহামদুলিল্লাহ ভালো, মানে শিশুরা আসতেছে, পছন্দ করতেছে বেশ। বাচ্চারা প্রত্যেক বছর বইমেলাতে আসে সিসিমপুর দেখার জন্যই। এটা আশা করে আসে যে একটু এখানে খেলা করতে পারবো, শিখা হালুর সাথে একটু খেলাধুলা করবে। বাচ্চা তো 3.5 বছর হলো, তো এবারে ফার্স্ট টাইম এসেছি ওকে নিয়ে। সো ডেফিনেটলি ওদের জন্য যদি ডিফারেন্ট কিছু থাকে, কারণ ওরা তো বই সম্পর্কে ওরকম না, ওরা ওদেরকে দেখে দেখেই জানে, এই জন্য ওদেরও খুব মন খারাপ, সাথে আমাদেরও একটু খারাপ লাগছে যে এবারে কেন এই আয়োজনটা করা হলো না। ছুটির দিনে দুপুর 1টা পর্যন্ত 5টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা। বহুভাষিক হাতে লেখা বইমেলার আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই বইমেলাটির আয়োজন করা হয়। ডিজিটাল মিডিয়ার এই যুগে হাতে লেখার রেওয়াজকে তুলে ধরতে এবং শিল্প সাহিত্যকে আরও এগিয়ে নেওয়াই ছিল আয়োজনের লক্ষ্য। মেলায় হাতের লেখা এবং সৃজনশীল লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় থ্রিলার, অ্যাডভেঞ্চার, কৌতুক, ফ্যান্টাসি, হরর, বৈজ্ঞানিক কল্পকাহিনী সহ 8টি ভিন্ন ধারার সাহিত্যকর্ম প্রদর্শিত হয়। সাহিত্য চর্চার প্রসার ও বিকাশে অদূর ভবিষ্যতেও এই ধরনের ভিন্ন ধর্মী আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন আয়োজকরা। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। একই সাথে আইসিসিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্র ইসরায়েলের জন্য অবৈধ বলেও মন্তব্য করলেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণের পরপরই প্রতিবেশী রাষ্ট্র ও দ্বীপ দখলের হুমকি থেকে শুরু করে শুল্ক আরোপ ও গাজা ইস্যুসহ নানা বিষয়ে গরম গরম তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ করেন ট্রাম্প, যার মধ্যে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। গত নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এ বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশে দাবি করা হয়, ইসরায়েলকে নিয়ে লজ্জাজনক নৈতিক সমতা তৈরি করেছে আইসিসি।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিপজ্জনক নজির স্থাপন করেছে এমন মন্তব্য করেন ট্রাম্প। বলেন, আইসিসির এই ধরনের পদক্ষেপে বিপদে পড়েছে মার্কিনিরা। হয়রানি ও গ্রেপ্তার আশঙ্কার মধ্যে রয়েছে তার দেশের মানুষ। ফলে মার্কিন নাগরিক বা তাদের মিত্রদের নিয়ে আইসিসির তদন্তে সহযোগিতা করা ব্যক্তি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরোপ করা হবে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা। আগের মেয়াদে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় আইসিসির ওপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করলেও তা প্রত্যাহার করেছিল বাইডেন প্রশাসন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএল এর 11তম আসরের মেগা ফাইনাল আজ। বরিশালের ব্যাক টু ব্যাক নাকি চিটাগংয়ের প্রথম? কার হাতে উঠবে শিরোপা? সেই লড়াইয়ে মিরপুরে সন্ধ্যা 6টায় মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। ফাইনালে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে বরিশাল, কেননা অভিজ্ঞতার সাথে বিদেশিদের দাপট। সব দিক থেকেই এগিয়ে তামিমরা। ফাইনালের জন্য বরিশাল উড়িয়ে এনেছে জিমি নিশামকে। অন্যদিকে চিটাগংয়ের লোকাল পারফর্মার থাকলেও বিদেশি শক্তিমত্তায় বরিশাল থেকে পিছিয়ে দলটা। তাই শামীম পাটোয়ারি ও পারভেজ ইমনের দিকেই থাকবে মেইন স্পটলাইট। তবে এই ম্যাচে টস হবে অনেক ভাইটাল। টস জয়ী দলের ম্যাচ জয়েরও থাকবে প্রবল সম্ভাবনা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।